আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস আহমেদ। আজকে তোমার উদ্দেশ্যে নিয়ে এসেছি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নের একটি সাজেশন ভিডিও। আজকের এই সাজেশন ভিডিওতে আমি আলোচনা করব পরিমাণগত রসায়ন থেকে কী কী টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসে এবং এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা পড়লেই আমাদের পরীক্ষায় 100% কমন পড়বে। সব ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম যে টপিকটা দিতে হবে, যে পরীক্ষায় যে টাইপ থেকে কোয়েশ্চেন আসে, সর্বপ্রথম যে টাইপ থেকে কোয়েশ্চেন আসে সেটা হলো গিয়ে পিপিএম ও পিপিবি নির্ণয়। তো পিপিএম নির্ণয়টার ক্ষেত্রে আমাদের প্রথমে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, প্রশ্নে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেই পার্সেন্টেজটার আমাদের পিপিএমটা নির্ণয় করতে বলা হয়, যেটা পার্সেন্টেজের ঘনমাত্রা। কীভাবে নির্ণয় করতে হয়, এই যে যেমন দেখা যাচ্ছে যে X% যত পার্সেন্ট বলা হবে তত পার্সেন্টটা এখানে লিখে 100 দ্বারা ভাগ করব, তারপর গুণ করবো ওই যে গিয়ে 1000 বাই এম দিয়ে। এম হলো গিয়ে ওই যে যৌগটা দেওয়া থাকবে প্রশ্নে, পার্সেন্টের একটা যৌগ দেওয়া থাকবে, যে এই পার্সেন্টের যৌগের পিপিএমটা নির্ণয় করো। যেমন 8% যৌগের পিপিএমটা যদি নির্ণয় করতে বলা হয় তখন এই পার্সেন্ট জায়গায় 8 দিব, এবং যদি আমাদের একটা মৌলের কথা বলা হয় তখন সেই মৌলের জায়গায় আমরা মৌলের আণবিক ভরটা আমরা বসালে আমরা গুণ করলেই আমরা এস এর মানটা পেয়ে যাবো। যখন এস এর মানটা পেয়ে যাবো তখন পিপিএমটা আমরা কীভাবে নির্ণয় করবো, এই যে পিপিএম নির্ণয় একটা সূত্র আছে, এস এর সাথে আমরা এম গুণ করবো, ওই এমটা আমরা যে বের করেছি, এমটা মানে আণবিক ভরটা, ওটা গুণ করবো, এটার সাথে আমরা যদি 10⁻³ গুণ করি তাহলে আমাদের পিপিএমটা চলে আসবে। আর যদি পিপিবি চাই, মানে পিপিবি চাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই যে এস এর সাথে এম গুণ করবো, তার সাথে আমরা 10⁻6 গুণ করবো। ঠিক, এটা আমাদের প্রথম টাইপ। তারপরে এই যে এই টাইপের ভিতরে আমি আরও কিছু সূত্র অ্যাড করে দিয়েছি। এই যে মূল ভগ্নাংশ, এটা আমরা অলরেডি পড়ে এসেছি। পরিবেশ রসায়নে মূল ভগ্নাংশ সম্পর্কে অনেক ডিটেলসে বলা আছে, ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তারপরে এই যে এখানে আরেকটা সূত্র আছে, V1M1 = V2M2, এই সূত্রটা আছে, এটা হলো গিয়ে লঘুকরণ সূত্র। এই সূত্র থেকে আমাদের যে কোনো একটা মান বের করতে বলা হয়, যে M1 এর মান বের করো বা M2 এর মান বের করো, পরে V1 বা V2 এর মান বের করো। তারপরে যে আরেকটা সূত্র আছে, যদি আমাদের মূল সংখ্যা দেওয়া থাকে তখন একটা মান যদি বের করতে বলা হয়েছে তখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব। এটা ছিল টাইপ 1 বা টপিক 1, এই টাইপ থেকে একটা ম্যাথ আসে। তারপরে যে টাইপ 2, টাইপ 2টা হলো যে মিশ্রণের প্রকৃতি নির্ণয়, ঘনমাত্রা নির্ণয়, পিএইচ নির্ণয়। মিশ্রণের প্রকৃতিটা কীভাবে নির্ণয় করতে হয়, মিশ্রণের প্রকৃতিটা আমরা নির্ণয় করতে হয়, আমরা আগে যে লিমিটিং বিক্রিয়ক পড়েছি ক্লাস 10-এ, যেমন লিমিটিং বিক্রিয়ক পড়েছি সেরকম লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে আমাদের বের করতে হয় যে কোন মূল্যটায় কোন উপাদানটা যৌগে বেশি আছে, মানে বিক্রিয়ার শেষে কোন উপাদানটা অবশিষ্ট আছে সেটা আমাদেরকে বের করতে হয়। যদি সেই উপাদানটা অম্ল থাকে তাহলে আমাদের সেটা হবে অম্লীয়, মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়, আর যদি ক্ষারক থাকে তাহলে সেটা হবে ক্ষারীয়। এবং এটার মধ্যে এখানে আমরা যদি দেখি তাহলে আমাদের সম্পূর্ণ বিক্রিয়াটা করতে হবে। তারপরে এখানে আমরা যে আগে যখন আমরা এসএসসিতে ছিলাম তখন আমরা ডাব্লিউ বের করতাম, যে দুইটা ডাব্লিউ বিয়োগ করার পরে যেই যত গ্রাম মূল অবশিষ্ট থাকতো সেটা বের করতাম। কিন্তু এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হলো যে আমরা যদি মূল সংখ্যা নির্ণয় করি, যে এটার মূল সংখ্যা এত, এটার মূল সংখ্যা এত, তাহলে মূল সংখ্যা নির্ণয় করলো যে অবশিষ্ট কত মূল অবশিষ্ট আছে, যৌগের বিক্রিয়ার পরে মিশ্রণে কত মূল অবশিষ্ট আছে সেটা বের করলেও আমরা মিশ্রণের প্রকৃতিটা নির্ণয় করতে পারি খুব সহজেই। এটা আপনারা দেখে নেবেন ভালোভাবে। তারপরে যে ঘনমাত্রা নির্ণয়, ঘনমাত্রা নির্ণয়ের একটা সূত্র আছে। ঘনমাত্রা ওই যে আমরা যে প্রকৃতিটা নির্ণয় করবো সেটা যে অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্ট দ্রব্যের যে পরিমাণটা, সেই পরিমাণটাকে আমরা মোট দ্রবণের পরিমাণ দ্বারা ভাগ করব, তাহলে ঘনমাত্রায় চলে আসবে। আর যদি ঘনমাত্রা নির্ণয় করতে পারি তাহলে ঘনমাত্রার পরে এই যে পিএস এর নির্ণয় করাটা আমরা আগে শিখে এসেছি, ওইভাবে পিএসটা নির্ণয় করা যায়। তো এটা হলো একটা টাইপ। এই টাইপ থেকে আপনারা ভালোভাবে দেখবেন, এটা থেকে কোয়েশ্চেন আসে। তারপর আরেকটা টাইপ আছে, টাইপ 3টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারে। এই যে টাইপ 3টা হলো জারণী সংখ্যা নির্ণয়। জারণী সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আপনারা ভালোভাবে দেখবেন। তারপরে যে আরেকটা টপিক আছে, এখানে আরেকটা টপিক আছে টাইপ 3তে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। এই টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কীভাবে সমতাকরণ করা হয়। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এই যে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয়, ভেজালের শতকরা পরিমাণটাও নির্ণয়টাও অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এটাও আমরা দেখব কীভাবে করতে হয়। এটাও খুব সোজা একটা টপিক, এটা আপনারা ভালোভাবে দেখবেন। তারপরে এই যে নির্দেশক, নির্দেশকটা আমরা জানি যে নির্দেশক কত থেকে কত নির্দেশক, কোন নির্দেশক ব্যবহার করা হয়, যে অম্লীয় হলে কোন নির্দেশক হবে, তারপর ক্ষারীয় হলে কোন নির্দেশক হবে, তারপর যদি অম্ল ক্ষার দুটার মাঝখানে হয় বা পিএইচ যদি 7 হয় তাহলে কি হবে, এটার জন্য নির্দেশক আলাদা আলাদা নির্দেশক আছে। তো আপনারা এই নির্দেশকের ব্যবহারগুলো ভালোভাবে দেখবেন। তারপরে যে আমরা এখানে কিছু প্রশমন বিক্রিয়া দেখিয়ে দিয়েছি, এটা টাইপ 2 এর জন্য ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াগুলি পরীক্ষা বারবার আসে, এই বিক্রিয়াগুলো আপনারা 2-1 করবেন তাহলে আপনাদের হয়ে যাবে, মুখস্থ মতো হয়ে যাবে। তো এখান থেকে আমাদের দেখাতে হয় যে 1 মোল, এই যে এখানে আছে সালফিউরিক অ্যাসিড আছে 1 মোল, তারপরে যে
সোডিয়াম অক্সাইড আছে 1 মোল, 2 মোল। এই 1 মোলের সাথে 2 মোল যখন বিক্রিয়া করে তখন যে অবশিষ্ট আর কি মোল সৃষ্টি হয়, যেটা বেশি থাকবে এই দুটার মধ্যে বিক্রিয়ার ফলে যেই মোলটা বেশি থাকবে সেটাই মূলত ওই দ্রবণের বা ওই মিশ্রণের প্রকৃতিটা নির্দেশ করবে। যদি এখানে সোডিয়াম অক্সাইড বেশি থাকে তাহলে দ্রবণের প্রকৃতিটা হবে ক্ষারীয়, আর যদি হাইড্রোজেন সালফেট বেশি থাকে তাহলে সেটা হবে অম্লীয়। এটাই আমাদের মূলত প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে বা দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এটাই ব্যবহার করতে হয়। যেভাবে আমাদেরকে বের করতে হয় যে কোনটার মোল সংখ্যা বেশি আছে, কোনটার মোল সংখ্যা কম আছে, কোনটা থেকে কোনটা বিয়োগ করলে কতটুকু অবশিষ্ট থাকবে, এটাই আমাদের বের করতে হয়। এই ছিল আজকের ভিডিও। এখন আমরা দেখব যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমানুকরণ। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমান্তকরণ এর জন্য আমাদের সবার আগে জানতে হবে যে জারক পদার্থগুলো কি কি। এই যে এখানে জারক পদার্থগুলো দেওয়া আছে। তারপর আমাদের দেখতে হবে যে বিজারক পদার্থগুলো কি কি। এরপর সবার শেষে আমাদের বুঝতে হবে যে জারক বিজারক পদার্থগুলো যে আমরা দেখলাম ওগুলো আসলে কীভাবে প্রয়োগ করতে হয়, এই প্রশ্নটা কীভাবে আসে। এই যে অম্লীয় মাধ্যমে এর সাথে এর আয়ন, FeSO4 এর সাথে MnO4 এর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। এই যে এরকম প্রশ্ন আসে, আয়ন সমতা করতে বলা হয়। এখন আমাদেরকে এগুলো থেকে বুঝতে হবে যে কোনটা জারক কোনটা বিজারক। দেখো কোনটা জারক মানে হলো এই যে Fe হলো বিজারক, আর এই যে MnO4 এটা হলো জারক। তো এটা কোনটা জারক কোনটা বিজারক এটা আমাকে চিহ্নিত করতে হবে সবার প্রথমে। আর মাধ্যমটা কি? অম্লীয় মাধ্যম। অম্লীয় মাধ্যম হলে সবসময় আমাদের কি আমরা অম্লীয় মাধ্যমে ব্যবহার করব? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড মানে কি? H2SO4। বিজারণ বিক্রিয়ায় জারণ ঘটে এবং জারণ বিক্রিয়ায় বিজারণ ঘটে। মানে বিজারণ ঘটে বলতে গেলে এখানে বিজারক পদার্থগুলোর বিজারণ ঘটবে আর এখানে জারক পদার্থগুলোর জারক ঘটবে। তো দেখুন কীভাবে দেখাচ্ছি। এরপরে দেখো জারণ বিক্রিয়া মূলত বিজারণ পদার্থ ব্যবহৃত হবে। জারণ বিক্রিয়ার ক্ষেত্রে বিজারক যে পদার্থটা মানে FeSO4টা ভেঙে আয়নে পরিণত হবে। কি আয়নে পরিণত হবে সেটা আমি দেখাচ্ছি। Fe2+ আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হয়েছে। এই যে Fe2+ আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হয়েছে। এরপর বিজারণ অন্তঃবিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব? বিজারণ অন্তঃবিক্রিয়া ক্ষেত্রে জারক পদার্থ ব্যবহৃত হবে। এখন এখানে একটু আরেকটা জিনিস আছে, এটা আমি একটু নিচের দিকে রেখেছি। বিজারণ অন্তঃবিক্রিয়ায় জারক পদার্থ ব্যবহৃত হবে প্লাস আমি দেখাচ্ছি জারক অন্তঃবিক্রিয়াটা ইনভার্স কিভাবে ভাঙে। ইলেকট্রন কিসে পরিণত হয়? ম্যাঙ্গানিজ 2+। এখন এখানে আরেকটা টার্ম আছে যে আমাদেরকে অক্সিজেন, যে কয়টা অক্সিজেন আছে এই অক্সিজেনগুলোকে আমাদের কী করতে হবে? পানিতে পরিণত করতে হবে। এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা অক্সিজেন আছে। এই 4টা অক্সিজেনকে আমরা 4টা পানি বানাবো 4H2। এই যে 4টা অক্সিজেনকে 4টা পানি বানিয়েছি। এখন যে 4টা পানি বানিয়েছি এর জন্য দেখো হাইড্রোজেনের মানটা বেড়ে গেছে। মানে হাইড্রোজেন কিন্তু এখানে ছিলই না। তো দেখো হাইড্রোজেন দেখো কয়টা আছে? 8টা বেড়ে গেছে। তো এখানে আমরা কী করবো? 8টা হাইড্রোজেন আয়ন যোগ করে দেবো। 4টা হাইড্রোজেন আয়ন যোগ করে দেবো। তারপর এই সমগ্র কোষ বিক্রিয়াটা আমরা হিসাব করব। এরপর আমরা সমগ্র কোষ বিক্রিয়াটা দেখবো। এখন কোষ বিক্রিয়াটা দেখার আগে আমাদের দেখতে হবে যে ইলেকট্রনগুলো সমানুকরণ ঠিক আছে কিনা। দেখো এখানে উপরের ক্ষেত্রে নিচে 5টা ইলেকট্রন ত্যাগ করেছি, কিন্তু উপরের ক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করেছে। তো যদি হিসাব করি তখন আমাদের কিন্তু এটা কাটাকাটি যাবে, কিন্তু আমাদেরকে এই ইলেকট্রনের যে ছেড়ে দিয়েছে বা গ্রহণ করেছে এগুলোকে কিন্তু আমাদেরকে ইরেজ করতে হবে। তো ইরেজ কীভাবে করবো? আমরা এখানে উপরটার সাথে যদি আমরা 5 দিয়ে গুণ করি উপরের সমীকরণটার সাথে তাহলে এটা ইরেজ হয়ে যাবে। চলো দেখো কীভাবে 5 দিয়ে গুণ করবো। এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম। সবার ক্ষেত্রেই সবগুলোর ক্ষেত্রেই তোমরা এরকমভাবে ইরেজ করার জন্য
যত দরকার বা 2 বা 5 বা 3 যেগুলো আছে এগুলো দিয়ে গুণ করে তোমরা এগুলোকে ইরেজ করে নেবা। তারপর দেখো সমগ্র কোষ বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে। বিক্রিয়া বা বিষাণুগত বিক্রিয়ার পরে আমাদেরকে এটার যোগ করতে হবে। এই যে যোগটা দর্শক আয়নগুলোকে যুক্ত করতে হবে। দেখো কিভাবে দর্শক আয়ন যুক্ত করতে হয়। দর্শক আয়ন যুক্ত করে দর্শক আয়নগুলো কি, এই যে দর্শক আয়নগুলো ছিল এই যে এখানে যে SO4 তারপরে যে SO4 এগুলো এই যে কি, এগুলো দর্শক আয়ন। এই যে এটা দর্শক পটাশিয়াম দর্শক আয়ন, তারপরে গিয়ে সালফেট আয়নটা দর্শক আয়ন, এই সালফেটটা দর্শক আয়ন, এগুলো দর্শক আয়ন। এই দর্শক আয়নগুলো আমরা এই বিক্রিয়ার সাথে সংযুক্ত করবো। কীভাবে সংযুক্ত করবো দেখো, এখানে দেওয়া আছে। প্রথমে এই যে দর্শক আয়ন যুক্ত করি। এই দেখো এখানে আমরা 4H2SO4 কেন নিয়েছি, কারণ এই যে 4 দুগুণে 8 হয়েছে, কিন্তু আমরা ওখানে দেখেছিলাম যে এখানে ছিল 2টা H2SO4। এখানে যদি আমরা 4 বসাই দিই তাহলে 4 দুগুণে 8 হবে। এখানে বিক্রিয়াতে 8 আছে, তো এই 8 বসার জন্য এখানে আমরা 4টা বসিয়েছি। তারপর এটা যদি করি তাহলে কি হবে, এখন একটু ব্যাপার আছে, হিসাব নিকাশের ব্যাপার আছে। এই হিসাব নিকাশগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। যে প্রথমে আমরা M4 দুটা NSO4 একটু 2, এটার জারণ সংখ্যা জারণ মান 2, এটারও জারণ মান 2, এটার মাইনাস, এটার প্লাস 2, এটার জারণ মান 0 হয়ে গেছে। তারপরে প্লাস দিলে এই যে FeSO4। এখন দেখো ফ্লোরিনের জারণ মান ছিল 3 আর এই সালফেটের জারণ মান ছিল যে 2, এসে গেল 2। কিন্তু এখানে ফ্লোরিন অণু আছে 3টা, কিন্তু এখানে আমরা দিয়েছি পাচ্ছি কটা, 5টা। 5টার জন্য আমরা এখানে 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে আমাদের এটা সমানতা হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করতে হবে, প্লাস এরপর আবার এই যে এখানে আমাদের দর্শক আয়ন দিতে হবে হাফ K2SO4। এই যে কে যদি এটা যদি কেটে ফেলি তাহলে KSO4 থাকে, তো এটাই আমাদের দরকার। তারপরে যেটা 4H2O, যে 4H2O জায়গায় এটা 4H2 থাকবে। এই নিচে যে ভগ্নাংশ রয়েছে সেগুলোকে সরানোর জন্য আমরা কি করবো, ভগ্নাংশ যেহেতু 2 আছে নিচে, তো আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করবো। 2 দ্বারা গুণ করলে যেখানে সামনে 2 চলে আসবে, পরে এখানে 10, এখানে 8 চলে আসবে, তারপরে এখানে 2 চলে আসবে, তারপরে এখানে যে 2টা আছে এটা কাটে চলে যাবে, তারপরে এখানে যে 2টা আছে এটা কাটে চলে যাবে, এখানে 8 চলে আসবে। তো যে এই বিক্রিয়াটা আমরা পেলাম, এটাই হলো গিয়ে ইলেকট্রন আয়নের সমতাকরণ। পরীক্ষায় পরে শেষে আমরা সুন্দর করে লিখে দিলে আমরা ফুল মার্ক পেয়ে যাব। যে হাজারি স্যারের বই আরও কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো দেখতে পাবো। ওগুলো ইজি ম্যাথ, এগুলোর মতনই 2-3টা প্র্যাকটিস করতে হবে, ওগুলো অনেক ইম্পর্টেন্ট। যে আমি কয়েকটা ইম্পর্টেন্ট লাগিয়ে দিয়েছি, এটা পরে যে এটা তো থেকে আরেকটা টপিক ছিল, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যে ভেজালের পরিমাপ, ভেজাল পদার্থের শতকরা পরিমাণ নির্ণয়। তো এটা কীভাবে করবো, এই যে এটা আমি একটা উদাহরণ দেখিয়ে দিয়েছি, উদাহরণটা দেখবা তাহলেই হবে। একবারে সোজা ম্যাথ, আমরা যাই করেছিলাম ওই দ্রবণের প্রকৃতি নির্ণয় যে ম্যাথগুলো আছে এগুলোর মতো এইগুলো ম্যাথগুলো জাস্ট একবার দেখে নিবা তাহলেই হয়ে যাবে। এ ছিল এই অধ্যায়ের সাজেশন। তো আমি বলবো যে এই সাজেশনগুলো আমি যেগুলো দিয়েছি এগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে পরীক্ষায় 100% কমন চলে আসবে। তো সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবা, ম্যাথগুলো অনেক একটু টাফ প্র্যাকটিস করা লাগবে। তো এই ছিল আজকে সাজেশন ভিডিও। আমি বলবো যে এই ম্যাথগুলো একটু টাফ, তো অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। তো বেশি করে প্র্যাকটিস করবা তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।